আসসালামু আলাইকুম। ডেস্টিনি টুগেদার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি ওয়াসিম ভুঁইয়া। আমরা এই মুহূর্তে ডেস্টিনি কর্পোরেট সেন্টার আলিট সেন্টার থেকে একটি সাক্ষাৎকার পর্ব পরিচালনা করছি। তা সাক্ষাৎকার পর্বটির নাম আমাদের ডেস্টিনি স্টার শো। এখানে স্টার মূলত সিলভার থেকে শুরু হয়, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন এক্সিকিউটিভ, ডেস্টিনি শেয়ার হোল্ডার, ডাইরেক্টর সকলেরই সাক্ষাৎকারটা নিয়মিতভাবে প্রচারিত হবে। তা আমরা আজকে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আমরা আছি। আর দ্বিতীয় পর্বে আমাদের যিনি অতিথি তাকে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ওনার কাছ থেকে একটু জেনে নেব ওনার ডিটেলসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার পরিচয়টা যদি আপনি একটু দিতেন। আমার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন। আমার জেলা হচ্ছে নোয়াখালী, থানা হচ্ছে সোনামণি। মূলত আমি ডেস্টিনিতে কাজ করছি নোয়াখালী নেট অফিসের নেট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, পরবর্তী এক্সিকিউটিভ ডিআর হিসাবে কাজ করছি আমি যখন ডেস্টিনি শুরু করি তখন আমার শুরু সালটা ছিল 2002-এ। আমি যেদিন প্ল্যান দেখি ওদিন আমার প্ল্যান ছিল 2/2/2002। আর আমি যেদিন জয়েন করি ওদিন আমার জয়েনিং ডেট ছিল 14/2/2002। আমার সর্বপ্রথম যখন সিআইডি আমি ক্রিয়েট করি তখন আমার 43,595 সিআইডি। ডিন নম্বর আলহামদুলিল্লাহ মনে আছে, D002122 UDDNIZ। তো আমি যখন কাজটা শুরু করি তখন থেকে আমার কাছে আত্মবিশ্বাস ছিল ডেস্টিনি কখনো হেরেই যাবে না, কখনো চলে যাবে না। যার কারণে আমি অদ্যপতি পর্যন্ত ডেস্টিনির সেই বিশ্বাসের সাথেই কিন্তু লেগে আছি। সেই 2000 সাল থেকে আজকে 2024 সাল শেষ পর্যায়ে ডিসেম্বর মাস, আজকে 17 তারিখ। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস ডেস্টিনি আগের থেকে অনেক দূরে এগিয়ে যাবে। এবং ডেস্টিনিতে ব্যবসা করি আমি ডবল পিএইচডি, 4টে সেন্টার থেকে এক্সিকিউটিভ, 2টা সেন্টার থেকে প্লাটিনাম এক্সিকিউটিভ। তো যাই হোক, ব্যবসা যখন শুরু করছি তখন থেকে আমার ব্যবসা আমি সবসময় লেগেই ছিলাম, কখনো ডেস্টিনি থেকে দূরে সরে যাইনি। কেন দূরে সরে যায়নি? আমি জানতাম যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, বাংলাদেশে একদিন এটা স্বীকৃতি পাবেই। সেই প্রত্যাশা রেখে সবসময় লেগেছিলাম ডেস্টিনির সাথে, অদ্যপতি পর্যন্ত লেগে আছি। তো আমার বিশ্বাস বর্তমান সিস্টেমে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, ভালো এগিয়ে যেতে পারবো। একটু থামিয়ে দেই নিজাম ভাই, আমরা জানতে চাচ্ছি আপনার আপলাইন ডায়মন্ড কে ছিল? আমার আপলাইন সরাসরি ডায়মন্ড হচ্ছে ডায়মন্ড দেলাওয়ার ভাই, প্রাইম অ্যাসোসিয়েট। দেলাওয়ার ভাই আপলাইন ছিল ডালটা জাকের ভাই ডায়মন্ড। উনি প্রাইম অ্যাসোসিয়েটের আমরা লোক। আমি মূলত প্রাইমে কাজ করছিলাম, আমার আপলাইন ডায়মন্ডের গিরি দেলাওয়ার ভাই। এই যে 12 বছর ডেস্টিনির কার্যক্রম বন্ধ আইনি জটিলতায়, এই 12 বছর কি করে অপেক্ষা করলেন এতটা লং টাইম? আমার বিশ্বাস ছিল ডেস্টিনি যখন 2012 সালে কোনো একটা দুর্যোগের মধ্যে পড়ে, আমি কখনো একদিনের জন্য ডেস্টিনি থেকে কিন্তু দূরে ছিলাম না। আমি একদিনের জন্য সবসময় ডেস্টিনির সাথেই লেগেছিলাম। কেন? আমার বিশ্বাস ছিল কখনো সিস্টেমটা ফল করতে পারে না। আমি ব্যক্তি ফল্ট হইতে পারি, আমি ব্যক্তি হয়তো ডিস্টার্ব হয়ে যেতে পারি, আমি ব্যক্তি হয়তো পৃথিবী থেকে চলে যেতে পারি, এমন একটা সিস্টেম, এই সিস্টেম কখনো ফল করতে পারে না। যার কারণে আমার বিশ্বাসের কারণে কিন্তু আমি অদ্যপতি লেগে আছি এবং লেগে থাকবো আগামী দিনে ইনশাআল্লাহ। বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম, আজকে 17ই ডিসেম্বর, আজকে বিকাল 5টায় একটা বোর্ড মিটিং আছে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, ডেস্টিনি হাইকোর্ট অথরাইজ যে বোর্ড, সেই বোর্ডের আজকে মিটিং। এই মিটিংটাকে আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে যদি যে কোনো কাজের সাথে জড়িয়ে কাজ করতে হয়, তাহলে ওইখানে যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে অথবা আইন এখানে জড়িত হয়ে গেছে, তাহলে এই কারণে আমি এই বোর্ডটাকে বেশি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যে আদালত কর্তৃক এই বোর্ডটা গঠন করে দিছে। আর বোর্ড গঠন যেদিন থেকে আদালত কর্তৃক গঠন করে দিছে ওদিন থেকেই আমি আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেছে, অনেক লেভেলে বেড়ে গেছে। কী জন্য? এই জন্য যে আইনের বাইরে আমি নিজামুদ্দিনও না, আপনিও না, এমনকি সর্বোচ্চ লেভেলে যারা আছে তারাও না। আইনের মধ্যেই কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে। আজকে বোর্ড সভার মাধ্যমে আমার এইটা প্রত্যাশা যে আমরা অচিরেই আমাদের কার্যক্রম আমরা করতে পারবো। আমরা যারা ডেস্টিনি ডিস্ট্রিবিউটার, পিএইচডি, এক্সিকিউটিভ, প্রত্যেকে সাধারণ ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে সর্বোচ্চ ক্রাউন এক্সিকিউটিভ পর্যন্তই সবার প্রত্যাশা আমরা অল্প সময়ের ভিতরে আমাদের কার্যক্রম আমরা এগিয়ে যেতে পারবো এবং কাজটা করে যেতে পারবো। যারা ডাবল পিএইচডি জনাব নিজাম সাহেব, আমরা জানতে চাচ্ছি যে এই বোর্ড
এর সূত্রপাত আমরা দেখতে পাই যে করোনা মহামারীর সময় 2020 সালের 31শে অক্টোবর থেকে তলবি সভার মাধ্যমে একটি বোর্ড হয় ডেস্টিনির। তার পরবর্তী ধাপে 2022 সালে আদালত মহামান্য হাইকোর্ট একটি রায় দেয়, যে রায়ের মাধ্যমে ডেস্টিনির স্বার্থ সংশ্লিষ্ট সকল কিছুই আমরা দেখতে পেলাম রায় আছে। এর মধ্যে ব্যবসা শুরু করার একটা প্রক্রিয়া আমরা অলরেডি দেখতে পেলাম শুরু হলো, সেটা হলো সার্ভার ওপেন হয়ে গেছে আমাদের। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, বলতে হয় আসলে তলবি সভা যখন করছিলেন তখন কিন্তু আমি ওদিন ছিলাম অফিসে। অধ্যপতি এবং আদালত কর্তৃক যেই আমাদেরকে ডেস্টিনিকে পরিচালনা করার জন্য শুরুটা করার জন্য বলছিল। আসলে আমি এই কারণে এই শুরুটাকে বেশি স্বাগত জানাই, এই কারণে ডেস্টিনিতে কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের নামে কিন্তু কোনো মামলা নেই। আমি আর আপনি জানি, অনেকে জানে না হয়তো, ডেস্টিনি নামে কোনো মামলা নেই। ডেস্টিনি 2000 লিমিটেড আমরা যেখানে নেটওয়ার্কিং করছি, যেখানে আমরা আমাদের টিম গঠন করছি, যেখানে মাধ্যমে আমাদের ইনকাম করছি 45 লক্ষ লোক যেটার সাথে জড়িত, ওই কোম্পানির নামে কোনো মামলা নেই। মামলা ছিল ডেস্টিনি ট্রিপলার লিমিটেড, ডেস্টিনি মাল্টিভার্স লিমিটেড, এই সমস্ত বিষয়গুলোর নামে কিন্তু মামলা ছিল। যার কারণে এই তলবি সভা বলেন, বোর্ড আদালত কর্তৃক বোর্ড গঠন করে দেওয়া বলেন, আমার বিশ্বাসের লেভেলটা এই কারণে এখানে বেশি, যেখানে এরা কাজটা শুরু করতে পারবে। নিজাম ভাই, আমরা জানতে চাচ্ছি যে তলবি সভা যেটা হলো, তলবি সভার আগে এই মাহাতাব সেন্টার কিংবা আলিশ সেন্টার বা ডেস্টিনির এই এরিয়াটায় আমাদের অনেক লোক ছিল, আমাদের অনেক লোকের এই পদচারণা ছিল না। কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি করলো এর পেছনের কারিগর আমরা শুনতে পেলাম বা আমরা জানি, অবগত আছি যে কিছু পিএইচডি, কিছু এক্সিকিউটিভ, কিছু ডায়মন্ড এর সাথে সংশ্লিষ্ট এই শেয়ার হোল্ডারদেরকে নিয়ে এই তলবি সভা গঠন করার উদ্যোগ নেওয়া হলো। এই বিষয়ে আপনার মন্তব্য? আসলে চমৎকার একটা প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ এই চমৎকার প্রশ্ন করার জন্য। যে কোনো কাজেরই ভালো দিক যদি আমরা ফসল পেতে হয়, মানে আমরা যদি এখান থেকে ভালো কিছু রেজাল্ট পেতে হয়, তাহলে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু লোকের আত্মত্যাগ আছে। তার মধ্যে কিন্তু ডেস্টিনি ব্যতিক্রম কিছু না। এর মধ্যে আমি বলি, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল কিছু পিএইচডি, আজকে যাদের নাম বললে না, যেমন আমিনুল হক আছে, সাইদ ভাই আছে, তারপরে আপনার আমাদের আসাদ ভাই আছে, তারপরে আমাদের অনেকগুলো পিএইচডি, অর্থাৎ এখানে অনেকগুলো পিএইচডি যাদের উদ্যোগটা উল্লেখযোগ্য এবং তাদের অবদানটা অনেক বেশি। সেই আপনার যদি বলতে যাই, সে 17 সাল 18 সাল থেকে তাদের আত্মত্যাগটা একদম প্রতিনিয়ত, এমনও দিন গেছে আমি দেখছি, আমি নিজেও এদের সাথে সম্পৃক্ত, যারা দুপুরবেলা কিছু খেতে পারতো না, শুধু এক কাপ চা একটা বন খাইছে। তাহলে আত্মত্যাগটা কোন পর্যায়ে বহুত দিন দেখছি, মানে একেবারে আমি বহুত দিন নিজে স্বচক্ষে দেখছি। আজকে বলতে গেলে কান্না চলে আসে তাদের আত্মত্যাগের কথা। এর মধ্যে আমাদের ড্যামের মধ্যে আমি সবচেয়ে উল্লেখযোগ্যভাবে দেখছি আমাদের মানে আলম ভাইকে, যিনি আত্মত্যাগ অনেক বেশি ছিল। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আশরাফুল আমিন ভাইকে, যিনি দিন রাত 24 ঘন্টা কিন্তু খেটে যাচ্ছে এই কোম্পানির জন্য। কোম্পানিকে কত দ্রুতভাবে স্টার্ট করা যায় এই ডিস্ট্রিবিউটারের কাজের জন্য, ডিস্ট্রিবিউটার ইনকামের পথ খুলে দেওয়ার জন্য। বাংলাদেশের একটা অভ্যুত্থান হলো 5ই আগস্ট, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। সেই 5ই আগস্টের পরে আপনার আত্মবিশ্বাসটা কেমন? এই ডেস্টিনি নিয়ে আপনার প্রত্যাশা কেমন? 5ই আগস্ট যে বিপ্লব ঘটেছিল বাংলাদেশে, এটা ওভারঅল বিষয়ের জন্য ঘটেছিল। আমি মনে করি শুধু বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে তা না, অনেকগুলো বিষয় স্বাধীন হয়েছে। যেমন আমি যদি বলতে যাই, এখানে আত্মবিশ্বাসটা ডেস্টিনিতে চালু হবেই বা ডেস্টিনি চালু করবেই বা ডেস্টিনি চালু হওয়া সম্ভব এই বোর্ডের মাধ্যমে, এই তলবি সভার মাধ্যমে, এই পিএইচডিদের মাধ্যমে, এই ডায়মন্ডদের মাধ্যমে। কী জন্য এই আত্মবিশ্বাসের লেভেলটা আমার এই কারণে বেশি বেড়ে গিয়েছিলেন যে 16 বছরের দুর্নীতি যারা করে গেছে, অনেকগুলো তার মধ্যে দুর্নীতির মধ্যে বা এখানে স্বৈরতন্ত্র বিষয় 16 বছর যারা করছে, তার মধ্যে ডেস্টিনি কিন্তু এই 16 বছরের এই একটা কোম্পানি যারাও দুর্নীতির মধ্যে পড়ছে, যারাও আপনার রোশন আলোর মধ্যে পড়ছিলেন, ক্ষতির শিকার হয়েছেন, তাদের মধ্যে একটা কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি যে ডেস্টিনি 2000 লিমিটেড। যখনই সরকারের পতনটা হলো, মানে যারা এই দীর্ঘ 16 বছর যারা দুর্নীতি করছে, দীর্ঘ 16 বছর যারা মানুষের উপর অত্যাচার করছে, এই কারণে যাদের পতনটা হওয়ার সাথে সাথে আমার আত্মবিশ্বাসের লেভেলটা এই কারণে বেড়ে গিয়েছিল যে এদের দ্বারা এই মুহূর্তে ডেস্টিনিকে আগায় নেওয়ার চমৎকার একটা সুযোগ, চমৎকার একটা দিন। আমাদের শীর্ষ 2 কর্মকর্তা আলহাজ মোহাম্মদ হুসাইন এবং জনাব রফিকুল আমিন, তারা কারা অন্তরীণ।
তাদের বিষয়ে আপনার মন্তব্য কি? আমি বলি মোহাম্মদ রফিকুল আমিন, ডেস্টিনি 2000 লিমিটেডের আমাদের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ হোসাইন আমাদের চেয়ারম্যান। আসলে এই দুইজনের ডেস্টিনি আত্মত্যাগের আমি খুব কাছে থেকে দেখছি। আমি এই দুইজনের আত্মত্যাগ কে কী দেখছে আমি জানি না, কিন্তু আমি খুব কাছের থেকে দেখছি। কী জন্য জানেন? একটা গোপন কথা না বললো না, যে ওনারা দুইজন কিন্তু আমার বিয়েতেও গিয়েছেন নোয়াখালীতে, এবং ওনাদের সাথে আমি 2002 সালে শেষ দিকে আমি ওনাদের গাণিত করি সামনে বসে ঢাকা আসছি, এবং ওনাদের আত্মত্যাগ যেটা আমি কাছের থেকে দেখছি, আমি মনে করি ওনারা যদি মুক্তি পায় ডেস্টিনিতে আগামী দিনে আরও ভালো কিছু হবে, আরও ভালো কিছু আমার দ্বারা করা সম্ভব হবে। আমার বিশ্বাস এই দুইজনের মুক্তি ইনশাল্লাহ অচির হয়ে যাবে। যারা জেল আছে, যারা পলাতক আছে, সবার মুক্তি হয়ে আগামী দিনে ডেস্টিনি আরও ভালোভাবে চলুক, আরও ভালোভাবে এগিয়ে যাক, সে প্রত্যাশা আমি রাখছি। ডিস্ট্রিবিউটরদের প্রত্যাশা, জনাব নিজাম সাহেব, প্রত্যাশা যে কোম্পানি চালু হবে, আবার এদিকে আমাদের 2 শিশু কর্মকর্তারও মুক্তি বা জামিন, দুইটাই প্রত্যাশা। এখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন? ডেস্টিনির কার্যক্রম এগিয়ে যাওয়া আর মুক্তি, আগে মুক্তি না আগে ডেস্টিনি, নাকি মুক্তি এবং ডেস্টিনি দুইটাই একসাথে আপনি দেখতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে এক কথায় যদি বলতে চাই, যে এক কথায় বলতে গেলে দুইটা একসাথে চলতে হবে। আমরা 12 বছর আমাদের সেই গুরু মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, আমরা দুইজনকে কিন্তু অনেক দূরে আমরা ঠিকমতো ওনাদেরকে দেখতে পাইনি, উনি আমাদেরকে দেখতে পাইনি, যার ওনাদের জন্য আমরা দীর্ঘ 12 বছর অপেক্ষা করছি, প্রায় 12 বছর শেষ পর্যায়ে আজকের দিনে। আমার বিশ্বাস ওনাদের মুক্তির জন্য ওনারা কাজ করিয়ে এগিয়ে যাবে, যারা কাজ করতেছে, আর যারা আমাদের বর্তমান বোর্ড কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত আশাবাদী এবং তারা দিনরাত খেটে যাচ্ছেন। এর মধ্যে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসাবে জনাব আশরাফুল আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তার দৃঢ় মানসিকতা, যেটা ডেস্টিনি ওপেন হওয়ার, এই পরিকল্পনাটার সাথে আপনি কি একমত, এবং তাকে আপনি কতটুকু মনে করেন, প্রেফার করেন যে সে আসলে কার্যক্রমটা এগিয়ে নিতে পারবে এই বোর্ডের সহযোগিতায়? আমি মনে করি বর্তমান যারা বোর্ড আছে, বোর্ডদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশরাফুল আমিনের মতন একজন যোগ্য ব্যক্তিকে, যিনি আমাদের পূর্বে কিন্তু ডেস্টিনি ট্রেনিং সেন্টারে কিন্তু সিইও ছিলেন, উনি অভিজ্ঞ না, ডেপুটি ডাইরেক্টর ছিল ডেস্টিনি গ্রুপের, যার কারণে উনি একজন অভিজ্ঞ লোক। ওনার মাধ্যমে যদি আমরা ডেস্টিনিকে, রফিকুল আমিন, মোহাম্মদ হোসেনের জামিনের জন্য যে কাজ করবেই, যারা পিছনে কাজ করে, পাশাপাশি যদি আশরাফুল আমিনের নেতৃত্বে আমরা কাজটা এগিয়ে নিতে পারি, আগামী দিনে আমাদের আরও সফল হবে, আরও আমাদের ডিস্ট্রিবিউটার দ্রুত কাজটা স্টার্ট করতে পারবে। ডিন ভেরিফিকেশনটা কি আপনি করেছেন এবং আপনার টিম কি করেছে কিনা? আলহামদুলিল্লাহ, আমি ডিন ভেরিফিকেশন শুরুতে করছি আলহামদুলিল্লাহ, আর এবং আমার টিমেরও আমি এনএফসি যে কার্ডটা, এই কার্ডটা আমি আলহামদুলিল্লাহ, আমি যে পিটা জমা দেওয়ার কথা, আমি 18 নম্বর ব্যক্তি যিনি দ্রুত জমা দিয়েছি। আমি আরও আগে জমা দিয়েছিলাম, সিস্টেমে 18 নম্বর হয়ে গেছে, আমি খুব দ্রুতভাবে জমা দিয়েছি। আমার এটা বিশ্বাস বর্তমান যারা বোর্ড কর্তৃক আছে, আদালত কর্তৃক যারা নিয়োগ আছেন, প্রত্যেকেরই উদ্দেশ্য অনেক ভালো। আমি পার্সোনালি অনেকের সাথে সাক্ষাৎ করছি, কথা বলছি, অনেক ভালো। আমি এই কারণে বর্তমান বোর্ড যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডেস্টিনির বর্তমান যে প্রেক্ষাপট, 14 তারিখে স্টেটমেন্ট জেনারেট হওয়ার কথা ছিল আমাদের, আজকে 17 তারিখ, এবং 14 ডিসেম্বর ডেস্টিনির 24তম প্রতিষ্ঠাবার্ষিকী গেল। আগামী 5ই জানুয়ারি ডেস্টিনির জন্মদিন। এই 5ই জানুয়ারি এবং আজ 17ই ডিসেম্বর, এই 10 দিনে আপনি কি চাচ্ছেন ডেস্টিনির কাছে, বোর্ড পরিচালকদের কাছে? আমি প্রত্যাশা করতেছি, আজকে আমাদের বোর্ড মিটিং আছে, আমি যতটুকু জানি আজকে বোর্ড সভা আছে। এই সভার মাধ্যমে আমরা খুব রিসেন্টলি, অর্থাৎ 17 তারিখ হলে যে কোনো একটা কাজ করতে গেলে একেবারে কাটা কোনো কিছু সম্ভব হয় না। এমনকি শুধু আমাদের পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পরিপূর্ণভাবে নাজিল করছে, আর পৃথিবীতে কোনো কাজ করতে গেলে 100% অ্যাকুরেট হবে না, একটু না একটু আপনার জটিলতা থাকবেই। যার কারণে আমি বিশ্বাস করি 14 তারিখ হয়নি, 17 তারিখ হয়নি, কোনো সমস্যা নেই, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে ইনশাল্লাহ 50,400 টাকা আগের মার্কেটিং প্ল্যানে আমাদের মান্থলি বেসিক ইনকাম ছিল, এখন দেখতে পেলাম আমরা 1,80,000 টাকা মান্থলি বেসিক ইনকামের সুযোগ রয়েছে। তা আপনি ডাবল পিএইচডি হিসাবে 2টা সেন্টার প্লাটিনাম, 2টা সেন্টার আপনার এক্সিকিউটিভ হিসাবে আপনার প্রত্যাশা কেমন, আপনার স্বপ্নটা কেমন এই মুহূর্তে? আমি মনে করি পূর্বে যে 50,400 টাকা ইনকাম ছিল মাসে, সপ্তাহে আমাদের স্টেটমেন্ট ছিল, ক্লোজ হইতো। বর্তমান যে 1,80,000 ইনকাম, এটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চমৎকার। অনেকগুলো কোম্পানি আপনি দেখবেন 1 কোটি 1.5 কোটি টাকা ইনকাম দেখায় 7 মাসে, কিন্তু ফাইনালি জীবনও এই পর্যায়ে কেউ যেতে পারবে না, একেবারে চায়না থেকে লোক ধরিয়ে নিতে হবে যদি ওই ইনকামটা করতে হয়। বর্তমানে আমাদের যে প্ল্যানটা করছেন, চমৎকার একটা প্ল্যান, প্রোডাক্টের মাধ্যমে
প্রোডাক্ট বেজের মাধ্যমে আমাদের প্ল্যানটা 1,80,000 যে প্ল্যানটা করছে, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং আমি মনে করি সত্যিকারের একটা লোক যদি 1,80,000 মাসে ইনকাম করে, তার মনে হয় যে আর কিছু দরকার হবে না। নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং এ প্রোডাক্ট ফ্যাক্ট না ম্যান ফ্যাক্ট, বেশি ম্যান দরকার নাকি বেশি প্রোডাক্ট সেল দরকার? অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং যদি স্থায়ীভাবে কিছু করতে হয়, স্থায়ীভাবে কিছু আগাইতে হয়, তাহলে অবশ্যই প্রোডাক্ট গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট যখন একটা প্রোডাক্ট দিবেন, তখন কিন্তু রিসাইকেলিং হয়। আজকে আমাকে যে প্রোডাক্ট দিয়েছেন, 1 সপ্তাহ পর আমার ওই প্রোডাক্টটা লাগতে পারে, কিন্তু ম্যানের দ্বারা কিন্তু বারবার এটা হবে না। প্রোডাক্টটা কিন্তু একটা লোক রিসাইকেলিং এর মাধ্যমে ইনকাম করতে পারবে। রিসাইকেলিং। এখন কোন আইটেমের বেশি প্রোডাক্ট আপনি প্রত্যাশা করেন? হেলথ, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, নিত্য প্রয়োজনীয়, কোনটা আপনার কাছে প্রত্যাশা? যদি আমাদেরকে কাজ এগিয়ে যেতে হয়, সব ধরনের নাম্বার 1 এক কথা বলতে হবে, সব ধরনের প্রোডাক্ট লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলা, এগুলা পাশাপাশি হেলথ আইটেম দরকার। কি জন্য? আমাদের দেশে রোগীর সংখ্যা অনেক বেশি, যার কারণে হেলথ আইটেমটা দরকার, নিত্য প্রয়োজনীয়তাটা দরকার। আপনার টিমের জন্য মেসেজ এবং সারা বাংলাদেশের ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যে মুখী আছে, তাদের জন্য আপনার বক্তব্য কি? সর্বশেষ আমি মনে করি যে আমার ডিস্ট্রিবিউটরদের জন্য, পুরো বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটর বা সকল ডিস্ট্রিবিউটরদের জন্য আমার একটাই বক্তব্য, যে এখানে ডিন ভেরিফিকেশন করার জন্য বলছে, আমরা ডিন ভেরিফিকেশন করে ফেলাম। যারা ডিন অ্যাক্টিভেশন করার দরকার, ডিন অ্যাক্টিভেশন করে ফেলাম। এই জন্য যে আপনি এই ডিনের মালিক, আপনাদের এই কথা তো আপনাকে সার্টিফাই করতে হবে। আর সার্টিফাই কোনো সফটওয়্যার কোনো ব্যক্তিকে চিনে না, সফটওয়্যার কোনো একটা নাম্বার চিনে, আর এই নাম্বারের মালিক আপনিই। এটা বুঝতে হলে ডিন ভেরিফিকেশন করতে হবে, ডিন অ্যাক্টিভেশন করতে হবে। শেষ প্রশ্ন, আপনার কি ডেস্টিনি থেকে এই মুহূর্তে আপনি আর কি স্বপ্ন দেখেন? আমি ডেস্টিনি থেকে সর্বশেষ স্বপ্ন দেখি যে আমাদের এখানে যে পদবিগুলা ক্রিয়েট করা হয়েছে চমৎকার। এই কারণে বলি, পদবিগুলো সিলভারের জন্য 15,000, গোল্ডের জন্য আপনার 50,000, প্লাটিনামের জন্য 1 লাখ, পিইটির জন্য আপনার 1.5 লাখ। আগে পিইটির জন্য কোনো ইনকাম ছিল না, এভাবে এককালীন ছিল না। ডায়মন্ডের জন্য আপনার 25 লাখ, আগের মতোই 25 লাখ আছে, ক্যাশ দেওয়া হোক 20 লাখ। তাহলে আমি যদি বলতে চাই, প্রত্যেকটা চমৎকার একটা প্ল্যান তৈরি করা হয়েছে। এই প্ল্যানের মাধ্যমে যদি আমরা কাজ করতে পারি, আমি মনে করি আগামী পূর্বে যে সময়টুকু আমাদের লাগছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাকসেস হইতে, সফল হইতে, বর্তমান সময় আরও অল্প সময় ইনশাল্লাহ আমরা সাকসেস হতে পারবো। ডেস্টিনি স্টার শোতে, এই ডেস্টিনি টুগেদার ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার মূল্যবান সময় আমাদের মাঝে দিলেন এবং আপনাকে আগামীতে আবার প্রোগ্রামে আমরা পাবো, এই শুভ প্রত্যাশায়। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিনের কাছ থেকে। আমরা আগামীতে আবার যে কোনো স্টারকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে আপনি বেল বাটনটি ক্লিক করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।